আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছে। আর এই জন্যই আমরা কিন্তু ক্লাসে উপস্থিত থাকতে পারছি। কারণ সুস্থতা আল্লাহ পাকের একটা বড় নিয়ামত। আল্লাহ পাক সুস্থ রাখলেই মানুষ বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারে, বিভিন্ন নেকামল করতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা আজকে দৈনন্দিন বিজ্ঞান বা টুকিটাকি বিজ্ঞানের যে পর্বগুলো আমি নিচ্ছিলাম, সেটা সপ্তম পর্ব পর্যন্ত আমি নিয়েছি। আজকে কিন্তু ওই দৈনন্দিন বিজ্ঞান বা টুকিটাকি বিজ্ঞান নিয়ে আমি আলোচনা করব না। আজকে আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট অর্থাৎ যন্ত্র কৌশল বিভাগ যারা বা পাওয়ার ডিপার্টমেন্ট যারা, তাদের জন্য মূলত ডিপার্টমেন্ট ক্লাস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন। আমি ডুয়েট থেকে কিন্তু 2009 সালে মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে বিএসসি কমপ্লিট করেছি। তো আমি আগেও ডুয়েট অ্যাডমিশনের বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে ক্লাস নিয়েছি, এখনও ক্লাস নিচ্ছিলাম। কিন্তু কিছুদিন সময় হয়ে গেছে আমি বেশ ব্যস্ত হওয়ার কারণে, অধিক ব্যস্ত হয়ে যাওয়ার কারণে আমি বিভিন্ন ডুয়েট থেকে পাশকৃত আমাদের ছোট ভাই যারা জুনিয়ররা ডুয়েট থেকে পাশকৃত, তারা সরকারি জবের জন্য চেষ্টা করতেছে, তাদেরকে দিয়ে আমি ক্লাস নেওয়াচ্ছি। কিন্তু আজকে এই সময় যেহেতু সব টিচাররা ছাত্ররা বিভিন্ন জায়গায় তারা বাড়িতে চলে গেছে, এই জন্য আমি লাইভ ক্লাসে আসছি যে আমার স্টুডেন্টদের উপকারার্থে। তো যাই হোক, আপনারা যদি ভালোভাবে মনোযোগের সাথে ক্লাসগুলো দেখেন, বিশেষ করে ডুয়েট অ্যাডমিশন এবং জব সলিউশনের যারা শিক্ষার্থী আছেন, দুই শ্রেণীর স্টুডেন্টদের জন্যই এখানে ভালো একটা পরামর্শ দেওয়া হবে, ভালো একটা শিক্ষা দেওয়া হবে। আপনারা যদি এটা মনোযোগের সাথে দেখেন, আশা করি আপনারা ডুয়েট অ্যাডমিশনও এটা দ্বারা উপকৃত হবেন, আর যারা জব কোচিংয়ে আছেন তাদের জবের জন্য এটা উপকার হবে। তো যাই হোক, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, মেকানিক্যালের অনেকগুলা চ্যাপ্টারই আছে, মেকানিক্যালের অনেকগুলা সাবজেক্টই আছে, যেমন হাইড্রোলিক্স আছে যেটাকে ফ্লুইড মেকানিক্স বলা হয়, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স আছে, এরপর আপনার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস যেটাকে সলিড মেকানিক্স বলা হয়, সেটা আছে, থার্মোডাইনামিক্স আছে। তো আজকে আমি থার্মোডাইনামিক্স নিয়ে আলোচনা করব। থার্মোডাইনামিক্স যে কথাটা, সেটা বোঝাই যাচ্ছে থার্মোডাইনামিক্সের আসলে বাংলা যে অর্থ সেটা হলো তাপগতিবিদ্যা। থার্মো মানে তাপ, আর ডায়নামিক্স মানে গতিবিদ্যা। তো থার্মোডাইনামিক্স এই দুইটার সম্মিলিত রূপ হলো, থার্মোডাইনামিক্সের সম্মিলিত রূপ হলো তাপগতিবিদ্যা। অর্থাৎ আবার তাপ নিয়ে আলোচনা আসতেছে। আমি কিছুদিন আগেও যেটা আপনার গত ক্লাস নিয়েছি টুকিটাকি বিজ্ঞানের, সেখানেও আমি কিন্তু তাপ এবং তাপমাত্রা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছিলাম। সেটা আমি বারবার বলছিলাম এটা মেকানিক্যালের পার্ট। তো যারা এই ক্লাসটা দেখছিলেন, তাপ এবং তাপমাত্রা বিষয়ে যে ক্লাসটা আমি নিয়েছিলাম, ওই ক্লাসটা যারা দেখছিলেন তাদের জন্য আজকে অনেক সহায়ক হবে। আর যারা দেখেন নাই তারাও মনোযোগের সাথে দেখতে থাকেন, আশা করি আপনারাও বুঝবেন। তো যাই হোক, আমি আবার আলোচনা করতেছি, যদিও ওইটা ক্লাস ছিল আমার টুকিটাকি বিজ্ঞান, এটা কিন্তু থার্মোডাইনামিক্স। এই জন্য আমি আবার শুরু থেকেই তাপ নিয়ে আলোচনা করব। থার্মোডাইনামিক্সের যেটা বিষয় ছিল সেটা হলো তাপগতিবিদ্যা। অর্থাৎ যে বিজ্ঞানের যে শাখায় তাপের বিভিন্ন গতিবিদ এবং তাপের বিভিন্ন শক্তির রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, সেটাকে আমরা থার্মোডাইনামিক্স বলি। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় তাপের গতিবিদ এবং তাপের শক্তির রূপান্তর নিয়ে আলোচনা করা হয়, তো সেগুলোকে আমরা বলবো থার্মোডাইনামিক্স। থার্মোডাইনামিক্সের প্রয়োগ ক্ষেত্র কোথায়, থার্মোডাইনামিক্সের প্রয়োগ ক্ষেত্র কোথায়? তো থার্মোডাইনামিক্সের প্রয়োগ ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করতে পারি যে থার্মোডাইনামিক্সের প্রয়োগ ক্ষেত্র, থার্মোডাইনামিক্সের প্রয়োগ কোথায় কোথায় থার্মোডাইনামিক্সের প্রয়োগ আছে। এক নম্বরে আপনি বলতে পারেন যে ইন্টারনাল ইঞ্জিন, অর্থাৎ অন্তর্দহ যে ইঞ্জিনগুলো আছে, ইন্টারনাল ইঞ্জিন যেটাকে বলা যাচ্ছে, অন্তর্দহ যতগুলো ইঞ্জিন আছে, এই ইঞ্জিনে কিন্তু আপনার থার্মোডাইনামিক্স বা তাপগতিবিদ্যার প্রয়োগ আছে। অন্তর্দহ ইঞ্জিন, ইন্টারনাল ইঞ্জিন। দুই নম্বরে বলতে পারেন যে স্টিম টারবাইন, গ্যাস টারবাইন, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং, জেট প্রপালশন, ডিরেক্ট এনার্জি কনভার্সন, ডিরেক্ট এনার্জি কনভার্সন অর্থাৎ বোঝাচ্ছে সাজ দ্যাট কি এগুলা, যেমন বয়লার, ফুয়েল সেল,
কন্ডেন্সার কন্ডেন্সার এক্সেট্রা। অর্থাৎ থার্মোডাইনামিক্সের প্রয়োগ ক্ষেত্র যেগুলা, সেগুলোর মধ্যে ইন্টারনাল ইঞ্জিন অর্থাৎ অন্তর্দহ ইঞ্জিনে থার্মোডাইনামিক্সের প্রয়োগ আছে, স্টিম টারবাইনে আছে, গ্যাস টারবাইনে আছে, রেফ্রিজারেশনে আছে, এয়ার কন্ডিশনিংয়ে আছে, জেট প্রপালশনে আছে, এয়ার প্রপালশনে আছে, ডিরেক্ট এনার্জি কনভার্সন যেখানে শক্তির কনভার্সন করা হয়, যেমন বয়লারে দেখেন পানিকে স্টিমে তৈরি করা হয়, তারপরে দেখেন যে ফুয়েল সেল, কন্ডেন্সার, এগুলো সবই থার্মোডাইনামিক্সের প্রয়োগ ক্ষেত্র। তো যাই হোক, আমরা থার্মোডাইনামিক্সের প্রয়োগ নিয়ে আলোচনা করছি এবং থার্মোডাইনামিক্স কি, তাপগতিবিদ্যা, তাপের বিভিন্ন গতিবিধি এবং শক্তির রূপান্তর নিয়ে যে আলোচনা করা হয় সেটাকে আমরা থার্মোডাইনামিক্স বলি। থার্মোডাইনামিক্সের প্রয়োগ ক্ষেত্র আমরা শিখছি। এখন যেটা আমরা আলোচনা করবো, যে আবারও কিন্তু হিট নিয়ে আলোচনা করছি আমরা এখানে। থার্মোডাইনামিক্স মানে তাপ গতিবিদ্যা, অর্থাৎ তাপ নিয়ে আবার আলোচনা করবো আমরা। হিট নিয়ে কিছু আলোচনা করি, যেটাকে আমরা বাংলায় বলি তাপ। তাপ কি? তাপ হলো যে এক প্রকার শক্তি, হিট হলো এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি জন্মায়, তাকেই তাপ বলে। তাপের দেখেন আবার বিভিন্ন একক আছে। আপনার যদি সিজিএস এককে যাই, সিজিএস এককে তাপের যে একক সেটা কি আমরা জানি, ক্যালোরি। তাপের সিজিএস একক কি? ক্যালোরি। তাপের সিজিএস একক ক্যালোরি। ক্যালোরির সংজ্ঞা কি? যেমন আমি যদি ক্যালোরির কথা বলি, যে ক্যালোরিটা কি, যে এক গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। খুব ইম্পর্টেন্ট বিষয়। অনেক সময় পরীক্ষা আসতে পারে যে ক্যালোরি কি? ক্যালোরি তাপের একটা একক, সেটা সিজিএস একক। 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা, 1 গ্রাম ভরের বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। কোনো ক্ষেত্রে একটা প্রশ্ন আসলে হচ্ছে যে 50 ক্যালোরি কথার অর্থ কি? 50 ক্যালোরি তাপ বলতে কি বোঝায়? সে আপনাকে একটা প্রশ্ন করলো যে 50 ক্যালোরি তাপ বলতে কি বোঝায়। তো এখান থেকে আমরা বলতে পারি সলিউশনে কি হবে। তাহলে আমরা দেখতে পারি যে 50 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 50 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় সেটাকে বোঝায়। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে 50 ক্যালোরি তাপ বলতে বোঝাচ্ছে 50 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ, সেই প্রযুক্ত তাপকে বোঝাচ্ছে। অর্থাৎ 50 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপ লাগবে, সেই তাপকেই বোঝানো হচ্ছে 50 ক্যালোরি। আবার দেখেন এই সিজিএস এককে ক্যালোরির বড় একক কিলো ক্যালোরি। তখন আমরা বলতে পারি যে 1 কিলোগ্রাম বা 1000 গ্রাম, 1 গ্রাম ছিল, ওখানে বলতে পারি 1000 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 কিলো ক্যালোরি বলে। ক্যালোরিরই একটা বড় রূপ হলো কিলো ক্যালোরি। এটা কোনো বিষয় না, এটা সহজ জিনিস। তো যাই হোক, আমরা ক্যালোরি কাকে বলে সেটা শিখলাম, এবং ক্যালোরি কি? তাপের সিজিএস একক। এখন যদি বলা হয় তাপের এফপিএস একক কি, এটাও জানা দরকার। তাপের এফপিএস একক হলো বিটিইউ, অর্থাৎ ব্রিটিশ থার্মাল ইউনিট, বিটিইউ। তো যদি বলা হয় বিটিইউ কি, তো 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে 1 বিটিইউ বলে। বিটিইউর সঙ্গে আমি কি বলবো ডেফিনিশন, যে 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে 1 বিটিইউ বলে। আবার এই পদ্ধতিতে, এফপিএস পদ্ধতিতে বড় একক যদি বলি সেটাকে বলা হয় থ্রাম। বড় একককে কি বলা হয়? থ্রাম। তো থ্রামের সংজ্ঞা কি, যদি পরীক্ষা বলে যে থ্রাম কি, তাহলে বলতে হবে বড় একক 1000 পাউন্ড বিশুদ্ধ পানির
তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে এক থার্ম বলে। তাহলে দেখেন বিটিইউ যেটা ব্রিটিশ থার্মাল ইউনিট, যেটা এফপিএস একক তাপের, সেটার একটা বড় একক, সেটার নাম হলো থার্ম। থার্মের সংজ্ঞা কি? 1000 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে এক থার্ম বলে। তাহলে আমরা এক থার্ম ইকুয়াল টু কি লিখতে পারি? এক থার্ম ইকুয়াল টু 10⁵ BTU। কিভাবে হলো দেখেন, আপনি স্বাভাবিকভাবে 1000 পাউন্ড ইন্টু 100 ডিগ্রি ফারেনহাইট, এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু 10⁵ BTU আসতেছে। তাহলে এক থার্ম সমান 10⁵ BTU। আবার দেখেন বিটিইউ আবার ক্যালোরির মধ্যে একটা সম্পর্ক আছে। আমরা জানি 1 BTU ইকুয়াল টু 252 ক্যালোরি। 1 BTU ইকুয়াল টু 252 ক্যালোরি। তাহলে যদি প্রশ্ন আসে এক থার্ম ইকুয়াল টু কত ক্যালোরি, এটা একটা প্রশ্ন আসতে পারে। দেখেন খুব ইম্পর্টেন্ট বিষয়। তো আপনি চিন্তা করবেন যে এক থার্ম ইকুয়াল টু কত বিটিইউ আগে সেটা লেখেন। আমরা জানি এক থার্ম ইকুয়াল টু 10⁵ BTU। এখন চাইছি যে কত ক্যালোরি, তো আমরা জানি 1 BTU সমান 252 ক্যালোরি। তাহলে আমরা এখানে লিখতে পারি 10⁵ ইন্টু BTU পরিবর্তে আমরা লিখতে পারি 252 টোটাল হলো ক্যালোরি। সো এখান থেকে আমরা লিখতে পারি যে এক থার্ম ইকুয়াল টু 252 ইন্টু 10⁵ ক্যালোরি। সেটা এমসিকিউতে আসতে পারে। তাহলে আপনারা যেটা শিখলেন যে তাপের সিজিএস একক ক্যালোরি, এফপিএস একক বিটিইউ। যেরকম সিজিএস একক ক্যালোরি ছিল তার বড় একক ছিল কিলো ক্যালোরি, আবার এফপিএস এককে যেরকম তাপের একক বিটিইউ সেটার বড় একক হলো থার্ম। আবার এক থার্ম সমান কত বিটিইউ, আবার এক থার্ম সমান কত ক্যালোরি, সেটার ক্যালকুলেশনও আমরা দেখছি এখানে। তো ধন্যবাদ আপনাদেরকে, আপনার ক্যালোরি এবং বিটিইউ বা থার্ম সম্পর্কে ধারণা পাইছেন। তাপের যে আন্তর্জাতিক একক যেটা এসআই একক বা এমকেএস একক, সেটা মানে আপনারা জানেন। তাপের আন্তর্জাতিক একক যেটা সেটা হলো জুল। তাপের আন্তর্জাতিক একক হলো জুল। ক্যালোরি আর জুলের মধ্যে আবার সম্পর্ক আছে। আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। এন্ড কেউ যদি বলে যে না আমি কিলো ক্যালোরির সাথে সম্পর্ক করতে চাই, তাহলে 1 কিলো ক্যালোরি ইকুয়াল টু কিন্তু আবার লেখা যাবে 4.2 কিলো জুল। একই কথা, ক্যালোরিকে কিলো ক্যালোরি বানালে ওখানে কিলো জুল হয়ে যাবে। তো যাই হোক, এটাও আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। আবার দেখেন আরেকটা জিনিস আমরা জানি 1 জুল সমান আমরা লিখতে পারি, এগুলো লিখে রাখতে পারেন আমার শিটের মধ্যে, 10⁷ আর্গ, 10⁷ আর্গ। তো যাই হোক, এগুলো আমরা জানি আগে থেকেই, বা না জানলে আমরা লিখে রাখবো, কাজে লাগবে। এরপর দেখেন আমরা আরেকটা বিষয় পড়বো, যেহেতু তাপের মিশ্র একক। তাহলে তাপের আন্তর্জাতিক বা এসআই একক বা এমকেএস একক সেটা হলো জুল। আর আরেকটা আছে তাপের মিশ্র একক যেটা, সেটাকে বলা হয় CHU, অর্থাৎ সেন্টিগ্রেডেড তাপীয় একক, অর্থাৎ সেন্টিগ্রেডেড তাপীয় একক মানে সেন্টিগ্রেডেড হিট ইউনিট। তো এই মিশ্র একক যেটা, সেটা নিয়ে আবার আছে যে 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস। দেখেন ওখানে ছিল বিটিইউ এর ব্যাপারে 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট, ক্যালোরির ব্যাপারে 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এখানে আবার দেখেন এককের মধ্যে মিশ্র হয়ে গেছে। 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ফারেনহাইট না লিখে, সিজিএস তাপমাত্রার একক না লিখে, এফপিএস তাপমাত্রার একক না লিখে সিজিএস এককে নিয়ে আসে সেন্টিগ্রেড। তাহলে সিএইচের কথা বলতেছি যে 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট না লিখে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে সিএইচইউ বলতেছে। এবং 1 CHU ইকুয়াল টু লিখতেছে 453.6 ক্যালোরি, 453.6 ক্যালোরি। 1 CHU ইকুয়াল টু 453.6 ক্যালোরি। তো এটা একটা সম্পর্ক। এখন যদি বলে সিএইচইউ এর সংজ্ঞা দাও, তো তাহলে আমরা বলবো 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 CHU বলে। তো যাই হোক,
আমরা এখানে তাপের বিভিন্ন একক নিয়ে আলোচনা করলাম। এখন আমরা তাপমাত্রা নিয়ে কিছু আলোচনা করব। তাপমাত্রা কি? টেম্পারেচার। টেম্পারেচারের বিষয়টা একটু এখানে আলোচনা করা হয়েছে যে কোনো একটা বস্তু কি পরিমাণ গরম বা ঠান্ডা, কোনো একটা বস্তু কি পরিমাণ গরম বা ঠান্ডা উহার পরিমাপকে আপদভাবে ওই বস্তুর তাপমাত্রা বা উষ্ণতা বলে। অর্থাৎ কোনো একটা বস্তু কি পরিমাণ গরম বা ঠান্ডা উহার পরিমাপকে আপাতভাবে উষ্ণতা বা টেম্পারেচার বলে বা তাপমাত্রা বলে। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে ধরেন দুইটা বস্তু এ ও বি, এটা একটা বস্তু এ আর একটা বস্তু বি। তো এই দুইটা বস্তুকে যদি আমরা স্পর্শ করি তাহলে যদি অনুভব করা যায় যে এ বি এর চেয়ে গরম, এ বি এর চেয়ে গরম বেশি, গরম, এ বি এর চেয়ে গরম, এটা দ্বারা কি বোঝা যাচ্ছে যে এর তাপমাত্রা অপেক্ষাকৃত বেশি আর বি এর তাপমাত্রা কম। অর্থাৎ এ বেশি গরম বি এর চেয়ে, তাহলে এর তাপমাত্রা বেশি বি এর তাপমাত্রা কম। আচ্ছা, নিখুঁতভাবে বলা যায়, নিখুঁতভাবে বলা যায় তাপমাত্রা বস্তুর একটি তাপীয় অবস্থা, তাপমাত্রা বস্তুর একটি তাপীয় অবস্থা যা এক বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এখানে বলতেছে যে এ আর বি দুইটা বস্তুকে স্পর্শ করলে যদি দেখা যায় এ বেশি গরম বি এর চেয়ে, তাহলে এর তাপমাত্রা বেশি বি এর তাপমাত্রা কম। তো এখানে নিখুঁতভাবে বলা যায় যে তাপমাত্রার বস্তুর একটি তাপীয় অবস্থা যা এক বস্তু হতে অন্য বস্তুতে তাপের প্রবাহকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ আপনারা জানেন তাপের প্রবাহ যেটা হয় সেটা অপেক্ষাকৃত বেশি তাপমাত্রা থেকে কম, অপেক্ষাকৃত বেশি উষ্ণতম স্থান হতে শীতলতম স্থানের দিকে স্থানান্তরিত হয়। অর্থাৎ অপেক্ষাকৃত বেশি তাপমাত্রার বস্তু হতে অপেক্ষাকৃত কম তাপমাত্রার বস্তুর দিকে তাপ সঞ্চালিত হয়। তো সেখান থেকে এখানে আমরা বলছি যে তাপমাত্রার যে আমরা সংজ্ঞা এখানে দিলাম। এখন তাপমাত্রার বিভিন্ন একক আছে, যেমন আপনারা তাপের বিভিন্ন একক শিখছেন, তাপমাত্রার কিছু বিভিন্ন একক আছে। তাপমাত্রার যে সিজিএস একক দেখেন, তাপমাত্রার সিজিএস একক হলো ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেড ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেলসিয়াস, এটা হলো সিজিএস একক। তাপমাত্রা যদি আমরা এফপিএস এককে যাই, এফপিএস একক তাহলে হলো ডিগ্রি ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট। তাপমাত্রার এফপিএস একক হলো ডিগ্রি ফারেনহাইট, যেটাকে আমরা ডিগ্রি ফারেনহাইট এভাবে প্রকাশ করি। এমকেএস বা এসআই একক যেটা আন্তর্জাতিক একক, এটাকে আমরা বলি ডিগ্রি ক্যালভিন, ডিগ্রি ক্যালভিন, ডিগ্রি ক্যালভিন। যেটা এমকেএস একক বা এসআই একক সেটাকে আমরা বলি ডিগ্রি ক্যালভিন। তাহলে তাপমাত্রার সিজিএস একক হলো সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি সেন্টিগ্রেড, এফপিএস একক ডিগ্রি ফারেনহাইট, আর এমকেএস বা এসআই একক হলো ডিগ্রি ক্যালভিন। ধন্যবাদ, আপনারা তাপমাত্রার একক সম্বন্ধে আলোচনা শিখে ফেলছেন। এখন দেখেন তাপমাত্রার বিভিন্ন স্কেল বা তাপমাত্রার বিভিন্ন এককের মধ্যে যে সম্পর্ক, তাপমাত্রার বিভিন্ন এককের মধ্যে তাপমাত্রার বিভিন্ন এককের মধ্যে বা স্কেলের মধ্যে সম্পর্ক, তাপমাত্রার বিভিন্ন এককের মধ্যে বা স্কেলের মধ্যে সম্পর্ক। দেখেন আমরা কয়েকটা স্কেল নিয়ে এখানে আলোচনা করব। আপনারা জানেন সবার নিচে যেটা থাকে এটাকে আমরা বলি নিম্ন স্থিরাঙ্ক, এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দুর তাপমাত্রা। আর এই যে মিডিলে যেটা থাকে এটাকে আমরা পার্ট ধরে নিই, এটা যদি সেন্টিগ্রেড স্কেল হয় তাহলে এটার পার্ট আমরা সি ধরতে পারি।
আর উপরে যেটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বাষ্পীয় তাপমাত্রা, সেটা যেমন সিন্ডিকেট স্কেলে 100 ডিগ্রি, আপনার যদি ফারেনহাইট স্কেলে যান 212 ডিগ্রি, এখানে ডিগ্রি ফারেনহাইট, এখানে 32 ডিগ্রি। ক্যালভিন স্কেলে গেলে কে, এখানে 273 ডিগ্রি, এখানে 373 ডিগ্রি। রোমারে গেলে আর 0 ডিগ্রি 80 ডিগ্রি। র্যাঙ্কিন স্কেল একটা আছে আপনারা জানেন, 492 ডিগ্রি, এখানে 672 ডিগ্রি, 672 ডিগ্রি। তো দেখেন আমরা জানি নিচেরগুলাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক বা বরফ বিন্দুর তাপমাত্রা, উপরে হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা বাষ্পীয় বিন্দুর তাপমাত্রা, আর এটা হলো পাঠ। তো আমরা একটা সূত্র জানি যে যে কোনো স্কেলের ক্ষেত্রে পাঠ বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক ডিভাইডেড বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক সমান সমান একই অনুপাত। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি যে এই আমাদের সম্পর্কটা এখান থেকে আমরা পাবো, সেটা দেখেন প্রথমে দেখেন পাঠ যেটা বলা হচ্ছে, প্রথম স্কেলের ক্ষেত্রে আসেন সি মাইনাস 0 ডিভাইডেড বাই 100 মাইনাস 0। দেখেন পাঠ বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিয়োগ নিম্ন স্থিরাঙ্ক, ক্লিয়ার। এরপরে আসেন দ্বিতীয় স্কেলের ক্ষেত্রে আসেন পাঠ এফ, নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, নিম্ন স্থিরাঙ্ক 32। তৃতীয়তে আসেন পার্ট কে মাইনাস নিম্ন স্থিরাঙ্ক 273 ডিভাইডেড বাই 373 বিয়োগ 273। এরপর দেন আর মাইনাস 0, 80 মাইনাস 0। এরপর আরেকটা আছে দেখেন আর এন র্যাঙ্কিন মাইনাস 492, 672 বিয়োগ 492। সহজ জিনিস, সেখান থেকে ক্যালকুলেশন শিখে ফেললেন। এখান থেকে ক্যালকুলেশন করলে আসলে সি ডিভাইডেড বাই 100, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 180, কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100, আর ডিভাইডেড বাই 80, আর এন মাইনাস 492 ডিভাইডেড বাই 180। ক্যালকুলেশন করলে এটা আসে। এখানে যদি আরও সংক্ষিপ্ত করতে চান, তো আমি মিশাই দিয়ে, এগুলো তো হয়ে গেছে। এখানে যদি আমি আরেকটু সংক্ষিপ্ত করতে চাই, প্রত্যেকটাকে যদি 20 দিয়ে আমি এখানে ভাগ দিই, তাহলে কি আসতেছে, প্রত্যেকটারই যদি উপরে আমি 20 দিয়ে গুণ দিই, তাহলে এগুলো ভাগ হয়ে যাবে। সেখানে আমরা লিখতে পারি সি ডিভাইডেড বাই 5, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5, আর ডিভাইডেড বাই 4, আর এন মাইনাস 492 ডিভাইডেড বাই 9। দেখেন এটা আমার সম্পর্ক, সি ডিভাইডেড বাই 5, এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9, কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5, আর বাই 4, আর এন মাইনাস 492 বাই 9। তো দেখেন এই সম্পর্ক দিয়ে আমি বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম করতে পারবো। যদিও বলতে পারেন আপনি থার্মোডাইনামিক্সে এইসব দেখাচ্ছেন কেন, এটা তো টুকিটাকি বিজ্ঞানও দেখাচ্ছেন, আসলে এটা ফিজিক্স, এটাও ফিজিক্স। থার্মোডাইনামিক্সটাও কিন্তু তাপ গতিবিদ্যা, এটাও ফিজিক্সের অংশ। তো যাই হোক, মেকানিক্যাল স্টুডেন্টের জন্য আমি বলছিলাম আগেই যে আমি যে ক্লাসগুলো নিচ্ছি এটা মেকানিক্যাল স্টুডেন্টের জন্য অনেক উপকারী হবে। তো আজকে দেখেন রিভাইজ হচ্ছে, যারা ওই ক্লাসগুলো দেখছেন, যারা দেখেন নাই তারাও মনোযোগের সাথে দেখলে পারবেন। এখন দেখেন আমরা একটা অঙ্ক করতে পারি, একটা প্রশ্ন বললো যে এমন একটা তাপমাত্রা নির্ণয় করো যেটা ফারেনহাইট এবং সেন্টিগ্রেড স্কেলে একই মান হবে। এমন একটা তাপমাত্রা নির্ণয় করো যা ফারেনহাইট এবং সেন্টিগ্রেড স্কেলে একই হবে। এমন একটি তাপমাত্রা নির্ণয় করো যা সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে একই হবে। এমন একটা তাপমাত্রা নির্ণয় করো যা সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে একই মান হবে বা একই হবে। তো আমরা সলিউশনে ধরি নির্ণয় তাপমাত্রা x ডিগ্রি। তো আমরা জানি আমরা কোন কোন স্কেল নিয়ে কাজ করতেছি, সেন্টিগ্রেড এবং ফারেনহাইট। তাহলে আমরা জানি C/5 = F - 32 ডিভাইডেড বাই 9। তো এখানে দেখেন, এখানে আমরা যেটা ধরছি যে এখানে ফারেনহাইট এবং সেন্টিগ্রেড স্কেলে একই মান, অর্থাৎ
সি ইকাল টু এফ ইকাল টু এক্স আমরা লিখতে পারি। তো এখানে কি লেখা যায়, এক্স ডিভাইডেড বাই 5 এক্স মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো দেখেন এখানে 9x ইকাল টু 5x মাইনাস 160, বা এটা এখানে লেখা যায় 4x ইকাল টু মাইনাস 160, এক্স ইকাল টু 40। তো দেখেন মাইনাস, অতএব সি এর মান অথবা এফ এর মান হতেছে কত, মাইনাস 40 ডিগ্রি। অর্থাৎ এমন একটা তাপমাত্রা মাইনাস 40 ডিগ্রি, এমন একটা তাপমাত্রা যেটা সেন্টিগ্রেড স্কেল এবং ফারেনহাইট স্কেলে একই মান দিচ্ছে। তো সেই হিসেবে আমরা এখানে এমন একটা তাপমাত্রা নির্ণয় করে যা সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলে একই মান হয়, সেটা হলো মাইনাস 40 ডিগ্রি। তো এই অঙ্কটা আমরা সহজে পেরে গেলাম। এখন আমরা আরেকটা অঙ্কে ম্যাথমেটিক্যাল টার্মে যেতে পারি। অনেক সময় প্রশ্ন করে যেমন একটা তাপমাত্রা নির্ণয় করো যেটি সেন্টিগ্রেড স্কেলে ফারেনহাইট স্কেলের এমন একটা তাপমাত্রা নির্ণয় করো যেটা সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণ হবে। প্রশ্ন করছে যে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, একটা প্রশ্ন, ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাটের দ্বিগুণ হবে। ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাটের দ্বিগুণ হবে। তো আমরা দেখি সলিউশন। এখানেও ফারেনহাইট আর সেন্টিগ্রেড স্কেল নিয়ে কাজ। তো এখানে দেখেন সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণ হবে। তো আমরা ধরি সেন্টিগ্রেড স্কেলের তাপমাত্রা x ডিগ্রি। তাহলে অতএব ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত হবে, 2x ডিগ্রি। তো আমরা জানি কি বলেন, আমরা জানি c/5 f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো ক্যালকুলেশন করেন, বা এখানে কি লেখা যায় দেখেন, c/5, c এর মান আমরা x ধরছি 5, আর ফারেনহাইটে কিন্তু 2x মাইনাস 32 ডিভাইডেড বাই 9। তো ক্যালকুলেশন করলে কি হইতেছে, 10x মাইনাস 160 ইকাল টু 9x, বা এখানে x ইকাল টু 160 ডিগ্রি। তো এখানে কিন্তু x এর মান আমরা পাইছি 160 ডিগ্রি। তাহলে সেন্টিগ্রেড স্কেলে মানটা আসছে 160 ডিগ্রি, কিন্তু আমাদের চাইছে ফারেনহাইট স্কেলে, মানে বলছে কোন ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা, অর্থাৎ এখানে যে 2x দিচ্ছে এটাকেই বের করতে বলছে। তাহলে অতএব ফারেনহাইট স্কেলের তাপমাত্রা কত হবে, ফারেনহাইট, আপনারাই পারবেন, ফারেনহাইট স্কেলের তাপমাত্রা সমান 2x, অর্থাৎ 2 ইন্টু 160, তাহলে কত হতেছে 320 ডিগ্রি। এটাই কিন্তু অ্যান্সার। তো এখানে আপনি কিন্তু দেখলেন যে আসলে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেড স্কেলের পাটের দ্বিগুণ হবে। ফারেনহাইট স্কেলের এই যে 320 ডিগ্রি তাপমাত্রা যেটা, সেটাই সেন্টিগ্রেড স্কেলের দ্বিগুণ হবে। তো ধন্যবাদ, এই ম্যাথটা আপনারা পারবেন। আরেকটা সহজ ম্যাথ, এটা করে আমরা তাপমাত্রার ম্যাথগুলো শেষ করে দিব, আর বাকি আরও বই থেকে আপনারা দেখে নেবেন, ইনশাআল্লাহ পারবেন। আরেকটা প্রশ্ন বলছে যে ক্লিনিক্যাল থার্মোমিটার বা ডাক্তারি থার্মোমিটারে, ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটারে একজন মানুষের দেহের তাপমাত্রা, 98.4 ডিগ্রি ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে, সেলসিয়াস ও ফারেনহাইট হলে, সেলসিয়াস ও র্যাঙ্কিন স্কেলে তাপমাত্রা কত হবে, র্যাঙ্কিন স্কেলে তা কত হবে। সহজ অঙ্ক, যে ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার, আপনারা জানেন ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটারের আসলে কোন স্কেল ব্যবহার করা হয়, সেটা এফপিএস, একক তাপমাত্রা, সেটা হলো ফারেনহাইট স্কেল ব্যবহার করা হয়। তো এখানে কিন্তু ফারেনহাইটের মান দেওয়া আছে, বের করতে বলছে আপনার সেলসিয়াস স্কেল ও র্যাঙ্কিন স্কেলে তা কত হবে। তো প্রথমে আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নির্ণয় করি, যে ধরি সেলসিয়াস স্কেলে নির্ণয়ে তাপমাত্রা
সমান সমান এক্স। তো আমরা জানি কি জানি, আমরা জানি সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে প্রথমে বের করতেছি C/5, ফারেনহাইট দেওয়া আছে F - 32 ডিভাইডেড বাই 9 তো এখানে x/5 f এর মান দেওয়া আছে 98.4 - 32 ডিভাইডেড বাই 9। তো এখানে একটা ক্যালকুলেটর অঙ্ক করলেই হয়ে যায় যে এখানে আসলে আসে এখানে 9x আর এখানে 98.4 থেকে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। 98.4 বিয়োগ এখানে দিয়েছে 32 66.4 আর এদিকে 5 ছিল, 5 যা গুণ হয়ে যাবে। তো এখানে x = কত হচ্ছে 66.4 × 5 ডিভাইডেড বাই 9। তো দেখেন ইন্টু 5 ভাগ 9, অ্যান্সার হচ্ছে 36.88 ডিগ্রি। তো দেখেন অতএব সেলসিয়াস স্কেলে পাঠ = 36.88 ডিগ্রি সেলসিয়াস। এটাই কিন্তু অ্যান্সার। সেলসিয়াস স্কেলে আমরা কিন্তু অ্যান্সার বের করছি। এখন আবার বলছে র্যাঙ্কিন স্কেলে কত হবে, এটা আশা করি আপনারা সবাই বুঝছেন, শুধু ক্যালকুলেশনটা। তো র্যাঙ্কিন স্কেলে আমরা আবার ধরে নিই যে র্যাঙ্কিন স্কেলে সেলসিয়াস না লিখে আমরা লিখি আবার ধরি র্যাঙ্কিন স্কেলে নির্ণয় তাপমাত্রা x। তো আবার আমরা জানি র্যাঙ্কিন স্কেলের মানটা বের করতেছি যে ফারেনহাইটের সাথে সম্পর্ক Rn - 492 ডিভাইডেড বাই 9 = F - 32 ডিভাইডেড বাই 9। 9 কেটে দেন, সহজ হয়ে গেল। তো এখানে দেখেন ফারেনহাইট স্কেলের মান দেওয়া আছে, আমরা জানি Rn - 492 সমান ফারেনহাইট স্কেলে দেওয়া আছে 98.4 - 32। তো এখান থেকে একটু আগে আমরা বের করছিলাম যে 66.44 আসে, 98.4 - 32 এখানে আছে 66.4 বা র্যাঙ্কিন স্কেলের -492 এখানে 66.4। তো এখানে র্যাঙ্কিন স্কেলের পার্ট কত হইতেছে 66.4 আর এই মাইনাস যা এখানে প্লাস হয়ে গেল 492, টোটাল আসে কত প্লাস 492 558.4 ডিগ্রি। অতএব র্যাঙ্কিন স্কেলে পার্ট = 558.4 ডিগ্রি। এটা কিন্তু একটা অ্যান্সার। তো খুবই সহজ, আপনারা কিন্তু সেন্টিগ্রেড স্কেল এবং র্যাঙ্কিন স্কেলের মধ্যে কত হবে ফারেনহাইটের ক্ষেত্রে এটা বের করে ফেলছেন। তাহলে এখন দেখেন আমরা তাপ কি, তাপমাত্রা কি, তাপের একক, তাপমাত্রার একক এবং তাপমাত্রা সম্পর্কিত যে ম্যাথমেটিক্যাল টার্ম আমরা এগুলো শিখছি। তো এগুলো কিন্তু আমি আগেও আলোচনা করছিলাম, বলছিলাম যে আমি বারবার বলছিলাম যে ফিজিক্সের মধ্যে হিট নিয়ে বিশদ আলোচনা আছে, টেম্পারেচার নিয়ে বিশদ আলোচনা আছে, যেগুলো আমি দেখাইছিলাম এর আগেও আমাদের টুকিটাকি বিজ্ঞানে। যারা দেখছিলেন তাদের জন্য সহজ, যারা দেখেননি তারা যদি মনোযোগের সাথে যদি দেখে থাকেন আশা করি বুঝছেন। এখন আমরা কিছু আলোচনা করব যে আপেক্ষিক তাপ কি, পানির আপেক্ষিক তাপ কত, এরপরে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ, তারপরে কিছু আমরা বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এগুলো নিয়ে আমি কিছু আলোচনা করব। তো প্রথমে যেহেতু আমি আসতেছিলাম যে আপেক্ষিক তাপ বিষয় নিয়ে, যে স্পেসিফিক হিট, আপেক্ষিক তাপ এগুলো লাগবে থার্মোডাইনামিক্স পড়তে, যে এগুলো সবই লাগবে। আপেক্ষিক তাপ ইংলিশে বলা হয় স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট, যে আপেক্ষিক তাপ কাকে বলে যে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা, একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি বা 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করিতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। এখানে বলা হয়েছে আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট কি,
বলা হচ্ছে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করতে যে তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। এখন যদি বলা পানির আপেক্ষিক তাপ কত, তো পানির আপেক্ষিক তাপ কিন্তু আমরা বলি যে পানির আপেক্ষিক তাপ ইকুয়াল টু আমরা বলি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু আমরা সিজিএস এককে পানির আপেক্ষিক তাপ বলতেছি। আবার যদি আমরা যদি এটাকে কনভার্সন করি, এভাবে লেখা যায়, দেখেন যে 4.2 কিলোজুল পার কেজি পার ডিগ্রি কেলভিন, এটাও কিন্তু পার এখানে, তাহলে 4.2 কিলোজুল পার কেজি পার ডিগ্রি কেলভিন। তো এখান থেকে দেখেন পানির আপেক্ষিক তাপ আমরা 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেডও লিখতে পারি। আবার যদি জুলে নিই, এটা জুলে নিতে গেলে আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল, তো এখানে আমরা লিখতে পারি 4.2 জুল পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। আবার দেখেন এই জুলের ক্ষেত্রে গ্রাম আসলো, ক্যালোরিকে জুল বানায় নিলেন। আবার যদি জুলরে কিলো জুল বানাই, গ্রামকে কিলো জুল কিলোগ্রাম বলবো, ডিগ্রি সেন্টিগ্রেড কিলো ক্যালভিন বলবো। তো সেই হিসেবে পানির আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেডও বলা যায়, আবার 4.2 কিলো জুল পার কেজি পার ডিগ্রি ক্যালভিনও বলা যায়। তো আপনার পরীক্ষায় কিন্তু আসতে পারে পানির আপেক্ষিক তাপ, এটাও আসতে পারে, আবার এটা কিন্তু সিজিএস এককে ঠিক আছে, আবার এটাও এমকেএস এককেও ঠিক আছে। তো সেই হিসেবে আমরা আপেক্ষিক তাপ কাকে বলে সেটা বললাম। এখন দেখেন পানির যে আপেক্ষিক তাপ আমরা কিন্তু সিজিএস এককে যে আমরা শিখছি যে পানির আপেক্ষিক তাপ হলো সিজিএস এককে আমরা লিখলাম যে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কিন্তু সিজিএস একক। যদি এফপিএস এককে যান, এফপিএস এককে যদি যান পানির আপেক্ষিক তাপ, তখন কিন্তু ক্যালোরি থাকবে না, তখন কী হবে বিটিইউ পার পাউন্ড ডিগ্রি ফারেনহাইট। আবার যদি আপনি এফপিএস এমকেএসে যান, এমকেএস যেটা এমকেএস বা এসআই যেটাকে বলা হয়, সেটাতে যদি যান তখন কিন্তু উপরে জুল হয়ে যাবে, জুল তখন এটা কিন্তু এখানে হবে কেজি ডিগ্রি ক্যালভিন। এমকেএসে চলে গেলে কিন্তু এটা জুল কেজি ডিগ্রি ক্যালভিন। আমি একটু আগে যেটা লিখছিলাম এটা একটু ভুল হয়ে গেছিলো, এটা কিন্তু এমকেএস বা এসআই হলে এখানে জুল হবে, তখন ভরটা কিন্তু কেজিতে হয়ে যাবে, টেম্পারেচার ক্যালভিনে হবে। কারণ আপনারা জানেন এমকেএস এককে ভরের একক কেজি আর টেম্পারেচার একক ডিগ্রি ক্যালভিন। তাহলে আগে যেটা লিখছিলাম যে জুলের নিচে গ্রাম দেওয়া যাবে না, জুলের নিচে গ্রাম দেওয়া যাবে না, কারণ এটা এমকেএস এককে চলে আসছে। তো ধন্যবাদ। তাহলে আপনারা সিজিএস এককেও শিখছেন, এফপিএস এককেও শিখছেন, এমকে। আবার এই জুলকে কিন্তু আপনি কনভার্ট করে এটাকে কিলো জুল বানাইতে পারবেন, আবার এটাকে কেজি, আবার ডিগ্রি ক্যালভিন, এটাও হইতে পারে, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তাহলে আমরা আপেক্ষিক তাপ পড়ছি। এরপর দেখেন স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ যেটাকে আমরা সিভি দ্বারা প্রকাশ করি। স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ যেটাকে আমরা সম্পর্কে সিভি বলি, সিভি। স্থির আয়তনে আপেক্ষিক তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সিভি। সেটা কি বলতেছে যে একক ভরের কোনো গ্যাসের আয়তন স্থির রেখে, একক ভরের কোনো গ্যাসের আয়তন স্থির রাখিয়া তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। অর্থাৎ একক ভরের কোনো গ্যাসের ভর একক থাকবে, আর কোনো গ্যাসের স্থির আয়তনে বলছে আয়তনটাকে স্থির রাখিয়া তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হবে সেটাকে স্থির আয়তনে আপেক্ষিক তাপ বলবো। আবার যদি স্থির চাপে বলি, এই স্থির চাপে আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ সেটাকে আমরা সিপি দ্বারা প্রকাশ করি। তো এখানেও দেখেন একক ভরের কোনো গ্যাসের তাপমাত্রা, একক ভরের কোনো গ্যাসের চাপ স্থির রাখে, একক ভরের কোনো গ্যাসের, যেমন একক ভরের কোনো গ্যাসের চাপ স্থির রাখিয়া তাপমাত্রা, একক ভরের কোনো গ্যাসের চাপ স্থির রাখিয়া, আমরা তাপকে স্থির করব, স্থির রাখিয়া তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হবে তাকে স্থির চাপে আপেক্ষিক তাপ বলবো। তাহলে একক ভরের গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে বা হ্রাস করতে যাওয়া হয় সেটা আপেক্ষিক তাপ, কিন্তু স্থির আয়তনে বলতে হবে কোনো গ্যাসের চাপ স্থির রাখিয়া একক ভরের তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হবে, তাহলে ওখানে কিন্তু আয়তন স্থির রেখে 1 ডিগ্রি বাড়াইতে যে তাপের প্রয়োজন, এখানে চাপ স্থির রেখে 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হবে সেটাকে স্থির চাপে আপেক্ষিক তাপ বলা হবে। তো এই দুজনকে যদি আমরা কোনো কারণে এদের মধ্যে সম্পর্ক আসে যে সিপি স্বাভাবিকভাবে কিন্তু এখানে যে সিপি কিন্তু সিভি এর চেয়ে বড় হয়। তো এখন আবার দুজনকে যদি অনুপাত করি সিপি বাই সিভি ক্যালকুলেশন করলে আসে গামা, এটার মান আসে 1.41। এটা কিন্তু এই 1.41 যেটা
এটার ব্যাপারে বলা হয়েছে 1.1, এটা দ্বিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে। এটা এটা কোথায় কোন ক্ষেত্রে হয়? এটা দ্বিপরমাণুক সকল গ্যাসের ক্ষেত্রে আর কি, দ্বিপরমাণুক যেগুলা গ্যাস আছে সেগুলা গ্যাসের ক্ষেত্রে হলে এটা। আবার দেখেন এই গামার মান 1.3 যে হয়, এটা কিন্তু ত্রিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে, এটা হলো ত্রিপরমাণুক যে গ্যাস আছে সেগুলোর ক্ষেত্রে। আবার এটার মান 1.66ও হয়, 1.66, এগুলো হলো এক পরমাণুক গ্যাসের ক্ষেত্রে, এক পরমাণুক গ্যাসের ক্ষেত্রে। তাহলে দেখেন এখানে CP/CV এটা অনুপাত করলে গামা বলা হয়, এটার মান 1.4 যখন হবে সেটা দ্বিপরমাণুক গ্যাসগুলোর ক্ষেত্রে, 1.3 এই মানটা ব্যবহার করা হয় ত্রিপরমাণুক গ্যাসের ক্ষেত্রে, 1.66 প্রায় সেটা, এগুলো কিন্তু প্রায় এই মানটা, প্রায় এই মানটা হলো এক পরমাণুক গ্যাসের ক্ষেত্রে। তো আবার দেখেন আমরা জানি সিপি ক্যালকুলেশন করতে আমার ম্যাথমেটিক্যাল টার্মে লাগবে CP-CV = আবার আর লেখা যায়, CP-CV = আর। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে শিখলাম যে আমরা আপেক্ষিক তাপ কাকে বলে, স্থির আয়তনে আপেক্ষিক তাপ কাকে বলে, স্থির চাপ, স্থির আয়তনে আপেক্ষিক তাপ CV, যেটা বলা হইতেছে যে কোনো একক ভরের কোনো গ্যাসের আয়তন স্থির রাখিয়া তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় সেটা হলো স্থির আয়তন। আর যেটা স্থির চাপকে স্থির রেখে 1 ডিগ্রি বৃদ্ধি করতে যেটা হয় সেটা হলো স্থির চাপে আপেক্ষিক তাপ। তো যাই হোক, এখানে এরপরে দেখেন আমরা কিছু গ্যাসের সূত্র পড়ব। প্রথমে আসে বয়েলের সূত্র। বয়েলের সূত্র, গ্যাসের কিছু সূত্র আছে, এগুলো পড়ে নিব। বয়েলস ল, বয়েলস ল, বয়েলস ল কি বলছে যে স্থির তাপমাত্রা, স্থির তাপমাত্রায়, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উহার চাপের সহিত ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। একটা সূত্র আমি লিখে দিচ্ছি, ব্যস্তানুপাতিক। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উহার চাপের সহিত ব্যস্তানুপাতিক। তো এখানে দেখেন স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন V প্রবেশনাল 1/P, যখন T স্থির, তাপমাত্রা স্থির, তাহলে বলছে যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উহার চাপের সহিত ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। অর্থাৎ আয়তন বাড়লে, কোনো নির্দিষ্ট ভরের গ্যাস তাপমাত্রা স্থির থাকলে আয়তন বাড়লে প্রেসার কমবে, আবার আয়তন কমলে প্রেসার বাড়বে। এটা আপনি প্র্যাকটিক্যালি পাবেন, এটা কোনো সহজ জিনিস। তো এখানে দেখেন আমি যদি ক্যালকুলেশন করি V = তখন কি হবে K × 1/P। এখানে K একটি ধ্রুবক, এখানে K একটি ধ্রুবক। এখন দেখেন আরো যদি সিম্পলিফাই করি তাহলে PV = এখানে K আসতেছে, PV = K আসতেছে। এখন যদি আপনি চাপকে পরিবর্তন করে P1 করেন, আবার আয়তনকে পরিবর্তন করে V1 করেন, তখন কিন্তু আবার লেখা যাবে P1 V1 = K। তো এখান থেকে কি দেখা যাচ্ছে যে PV = K, P1 V1 = K, তাহলে আমরা লিখতে পারি P1 V1 = PV, এভাবে লেখা যায়। অর্থাৎ আবার যদি আরও পরিবর্তন করেন যে প্রেশার চেঞ্জ হয়, P2 হলো, P3 হলো, আয়তন V1 থেকে V2 V3 এভাবে হতেই থাকলো, তাহলে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে P1 V1 এগুলো কনস্ট্যান্ট। তো এখানে P1 V1 = P2 V2, এভাবে P3 V3, এইভাবে যদি আপনি ডটের যান PN VN = K, এভাবে চলতেই থাকবে। তাহলে এখান থেকে আসলে বয়েলের সূত্র থেকে আমরা পাইলাম P1 V1 = P2 V2, এভাবে লেখা যায়। আচ্ছা, প্রেসার, প্রথম ক্ষেত্রে প্রেসার আয়তন, দ্বিতীয় ক্ষেত্রে প্রেসার এবং ভলিউম, কিন্তু এখানে তাপমাত্রা স্থির থাকবে। এখন কোনো কারণে সে এখান থেকে একটা ম্যাথমেটিক্যাল টার্মও আসতে পারে যে বয়েলের সূত্র আপনারা শিখছেন, আপনি মেকানিক্যালের স্টুডেন্ট, কোথাও গেলেন হঠাৎ করে বললো যে আচ্ছা একটা ভাইবা বোর্ডেও বলতে পারে বা যে কোনো জায়গায় একটা সহজ ম্যাথ দিয়ে দিতে পারে, যে প্রশ্ন করলো যে স্থির তাপমাত্রায়, একটা প্রশ্ন ম্যাথ, যে স্থির তাপমাত্রা মানেই তো আপনি বুঝে ফেলছেন এটা বয়েলের সূত্র। স্থির তাপমাত্রায় 100 সেন্টিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে 50 সেন্টিমিটার চাপে ওই গ্যাসের আয়তন কত? ওই গ্যাসের আয়তন কত? দেখেন এখানে বলছে স্থির তাপমাত্রায় 100 সেন্টিমিটার চাপে কোনো গ্যাসের আয়তন 5 লিটার, অর্থাৎ
100 সেন্টিমিটার চাপে, চাপ বেশি, আয়তন 5 লিটার। 50 সেন্টিমিটার চাপে ওই গ্যাসের আয়তন কত? এবার চাপ কমছে, তাহলে আয়তন বাড়বে না কমবে? আয়তন বাড়বে, কারণ আমরা এখানে দেখছি যে ভি প্রপোর্শনাল 1/p, অর্থাৎ আয়তন বাড়লে চাপ কমে বা চাপ বাড়লে আয়তন কমে, অর্থাৎ এখানে উল্টা, অর্থাৎ যে যদি চাপ বাড়ে আয়তন কমবে, আবার যদি আয়তন বাড়ে চাপ কমবে। তো দেখেন এখানে চাপ ছিল 100 সেন্টিমিটার, তখন আয়তন ছিল 5 লিটার, চাপ হয়েছে 50 সেন্টিমিটার, চাপ কমে গেছে, তাহলে আয়তন কি হবে? বেড়ে যাবে স্বাভাবিকভাবে। তারপর আমরা দেখি অঙ্ক করে দেখতেছি সলিউশন। আমরা জানি P1 V1 = P2 V2। বলতে পারেন এই সূত্র কিভাবে জানলেন? যেহেতু এখানে বলছে স্থির তাপমাত্রা, তাপমাত্রা কনস্ট্যান্ট। আসলে মূল সূত্র আমরা এভাবে লিখতে পারতাম P1 V1 / T1 = P2 V2 / T2, কিন্তু এখানে তাপমাত্রা স্থির, তাপমাত্রা কোনো কাজে আসবে না, কনস্ট্যান্ট। তো এখানে সূত্র দেখেন P1 দেওয়া আছে কত? 100 সেন্টিমিটার, V1 কত দেওয়া আছে? 5 লিটার, P2 দেওয়া আছে 50 সেন্টিমিটার, তাহলে V2 কত? তো V2 = দেখেন 500/50, 10 লিটার। তো দেখেন আয়তন কত হবে? 10 লিটার। খুবই সহজ ম্যাথমেটিক, আপনারা পারবেন এগুলো ইনশাআল্লাহ। তো যাই হোক, এটা হলো আমরা বয়েলের সূত্র শিখলাম। চার্লসের সূত্র আমি মুখে মুখে বলবো আর লিখবো না। চার্লসের সূত্র কি? যেখানে চাপ স্থির থাকবে, এখানে যেমন তাপমাত্রা স্থির ছিল, ওখানে যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের, চার্লসের সূত্র। এখানে কি বলতে পারি আমরা? যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন উহার তাপমাত্রার সাথে সমানুপাতিক, ভি প্রপোর্শনাল টি, যখন পি মানে চাপ স্থির। তো ভি = কি হবে? কেটি, কে একটি ধ্রুবক, একটু আগে আলোচনা করছি, কে একটি ধ্রুবক। তো V/T = কে। এখন যদি আপনি ভি পরিবর্তন করে V1 এবং টি পরিবর্তন হয় T1 হয়, তো তখন কি হবে? V1/T1 = কে। তাহলে এখানে V/T ও কে, V1, তাহলে এখান থেকে কি লেখা যায়? আসলে এভাবে লেখা যাবে V1/T1 = V2/T2, এবার V3/T3। যদি আমি চেঞ্জ করে লিখতেই থাকি, এবার ডটেড Vn/Tn = কে। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারছি V1/T1 = V2/T2। তো এই যে সম্পর্কটা, সেখানে আসলে মূলত সম্পর্কটা ছিল P1 V1/T1 P2 V2 / T2। এখানে প্রেসার স্থির, তাহলে হয়ে গেল কি? V1/T1 = V2/T2, অর্থাৎ V/T = কে। এই জিনিসটাই বোঝাচ্ছে আর কি, কনস্ট্যান্ট। তো যাই হোক, এটা আপনারা বুঝছেন। চার্লসের সূত্র থেকেও কোনো ম্যাথমেটিক্যাল টার্ম আসলে সেটাও পারবেন। দেখেন চার্লসের সূত্র আমরা শিখছি। এরপরে চার্লসের এখানে গে-লুসাকের চাপের সূত্র একটা আছে, গে-লুসাকের চাপ সূত্র যেটা, সেখানে বলা হইতেছে গে-লুসাকের সূত্র কিন্তু আয়তনকে স্থির বলছে। গে-লুসাকের যেটা সূত্র, গে-লুসাকের যে সূত্র, এটা সহজ জিনিস আপনারা পারবেন। এখানে বলছে আয়তন স্থির। এখানে কি বলছে? আয়তন স্থির রেখে কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন স্থির রাখলে, যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন স্থির রাখলে চাপ আর তাপমাত্রা প্রপোর্শনাল, P/T। অর্থাৎ এখানে লিখছে P = KT বা P/T = K। ওই একই জিনিস চলে আসছে, P/T = K। এটাও পারা যাবে। এটা হলো গে-লুসাকের আয়তন স্থির যখন ভি স্থির। তো আমরা গে-লুসাকের সূত্র আমরা পড়ে ফেলছি। এরপরে দেখেন আমরা আরেকটা জিনিস পড়বো, যে আদর্শ গ্যাস কি? আদর্শ গ্যাস যেটা, সেটা আমরা পড়বো, যে আসলে আদর্শ গ্যাস কি। অর্থাৎ যে সকল গ্যাসগুলো সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সকল সূত্র মেনে চলে, তাদেরকে আদর্শ গ্যাস বলে বা পারফেক্ট গ্যাস বলে বা আইডিয়াল গ্যাস বলে। যারা সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সকল সূত্র মেনে চলবে, অথবা সকল তাপমাত্রা ও চাপে PV = nRT সূত্র যেগুলো গ্যাস মেনে চলবে, সেগুলো হলো আদর্শ গ্যাস বা পারফেক্ট গ্যাস বা আইডিয়াল গ্যাস। কিন্তু বাস্তবে এরকম আইডিয়াল গ্যাস নাই, কারণ বাস্তবে সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সকল সূত্র মেনে চলে এরকম কোনো গ্যাসই নাই। এটা একটা কাল্পনিক ধারণা মাত্র। অর্থাৎ হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এরা কোনোটাই সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সকল সূত্র মেনে চলে না। অতএব এরা বাস্তব গ্যাস, এরা রিয়েল গ্যাস, এটা কোনো আইডিয়াল গ্যাস না। তাহলে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, এরা হলো রিয়েল বা বাস্তব গ্যাস, এরা আদর্শ গ্যাস না, কারণ এরা সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের যে সূত্রগুলো মেনে চলে না। তবে কিছু ক্ষেত্রে, যেমন কোনো শর্ত প্রযোজ্য যদি হয়, যে মানে লো প্রেসারে একবারে শূন্য চাপে বা ঊর্ধ্ব তাপমাত্রা, শূন্য চাপ এবং ঊর্ধ্ব তাপমাত্রা সকল গ্যাসই কিন্তু আবার আদর্শ গ্যাসের মতো আচরণ করে। তো এখানে আমরা আদর্শ গ্যাস যেটা বলতেছিলাম,
আদর্শ গ্যাস, এখানে কিন্তু আমরা বলতেছিলাম যে সকল তাপমাত্রা ও চাপে যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রগুলো যে মেনে চলবে, যারা যে সকল মানে যে কোনো তাপমাত্রা আর চাপ বললেই হবে না, যে সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সকল সূত্র মেনে চলবে, যারা যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সূত্রসমূহ মেনে চলবে, তাদেরকে আমরা আদর্শ গ্যাস বা পারফেক্ট গ্যাস বলবো। আদর্শ গ্যাসের আরেকটা নাম আমরা বলতে পারি ইংলিশে পারফেক্ট গ্যাস, হ্যাঁ, বা আইডিয়াল গ্যাস। তো এরা কারা? যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সকল সূত্র মেনে চলে, তাদেরকে আদর্শ বা পারফেক্ট গ্যাস বলে। আর যারা মেনে চলে না, তারা গ্যাস না। আবার অনেকে বলা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি বা জি ভাগ এমআরটি, সকল তাপমাত্রা ও চাপে এই পিভি ইকুয়াল টু এনআরটি সূত্র যে সকল গ্যাস মেনে চলবে, তাদেরকে আদর্শ গ্যাস বলে। তো বলা হইতেছে যে আসলে সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সকল সূত্র মেনে চলার মতো গ্যাস নাই, অতএব আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাস নাই। হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এগুলো সব কি গ্যাস? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এদেরকে বলা হয় বাস্তব গ্যাস, যেটাকে বলা হয় রিয়াল গ্যাস, বাংলা বলা হয় বাস্তব গ্যাস। তবে আবার বলছে শর্ত ক্ষেত্রে, বলছে যে কিছু কিছু ক্ষেত্রে যে লো প্রেসারে অর্থাৎ খুব কম চাপে, এখানে বলা হয়েছে তবে অতি নিম্ন চাপে, যেমন পরম শূন্য বায়ুচাপে অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় সকল গ্যাসই কিন্তু আবার আদর্শ গ্যাসের মতো আচরণ করে থাকে। তো আদর্শ গ্যাসের সমীকরণ আমরা এখানে পড়ছি। আরেকটা জিনিস যেটা অ্যাভোগাড্রোর সূত্র, আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা একটু দেখে নিই, যে তাহলে আমরা যদি পরীক্ষা আসে কোনটি আদর্শ গ্যাস, এখানে যদি অ্যাভোগাড্রোর সূত্র কোনো ক্ষেত্রে যদি বলা যায় হাইড্রোজেন একটি আদর্শ গ্যাস, সত্য না মিথ্যা, তো তাহলে আমরা কিন্তু মিথ্যা বলবো, কারণ হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এরা সকল তাপমাত্রা ও চাপে গ্যাসের সকল সূত্র মেনে চলে না। কার্বন ডাই অক্সাইড একটি আদর্শ গ্যাস, সত্য না মিথ্যা? কার্বন ডাই অক্সাইড একটা আদর্শ গ্যাস না, কারণ আদর্শ গ্যাস বলতে কোনো গ্যাসই না, এটা কাল্পনিক ধারণা। তবে যদি বলা হয় পরম শূন্য চাপে, মানে খুব কম চাপে, ঊর্ধ্ব তাপমাত্রা, অতি উচ্চ তাপমাত্রায় কোনো গ্যাস কি আদর্শ গ্যাসের ধর্ম আচরণ করে, আদর্শ গ্যাসের নিয়ে আচরণ করে? সকল গ্যাসই কিন্তু লো প্রেশার এবং ঊর্ধ্ব টেম্পারেচার মানে হাই টেম্পারেচারের অবস্থায় কিন্তু সকল গ্যাসই আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আর অ্যাভোগাড্রোর সূত্র যেটা বলছে যে একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। এই যে অণুর সংখ্যা, ইহার যে সংখ্যা আমরা বলি, অ্যাভোগাড্রোর সংখ্যার মান যেটা, সেটা 6.023 × 10⁻23। অর্থাৎ এখানে আরেকটা এই সূত্রের মধ্যে আরও বলা যায়, এই সূত্র অনুযায়ী একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের গ্রাব আণবিক আয়তন সমান এবং তা প্রমাণ তাপমাত্রা একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন সমান এবং তা 22.4 লিটার এবং তা প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার। অর্থাৎ এখানে বলা হইতেছে যে একই তাপমাত্রা ও চাপে সম আয়তনের সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকে এবং এই অণুর সংখ্যা যে মানে অ্যাভোগাড্রোর সংখ্যা যেখানে বলা হয় সংখ্যা 6.023 × 10⁻23। আবার এই সূত্র অনুযায়ী বলা যায় একই তাপমাত্রা ও চাপে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন সমান এবং তা প্রমাণ তাপমাত্রা ও চাপে 22.4 লিটার। এখানকার প্রমাণ দেওয়া যায় এই কথা অনুযায়ী। দেখেন, সে যদি আমি বলি যে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলোর ক্ষেত্রে যদি আসেন, আপনি যদি একটা পাত্রের মধ্যে সেম একটা সম আয়তনের এই পাত্রের মধ্যে হাইড্রোজেন রাখেন,
এরকম পাত্রের মধ্যে অক্সিজেন রাখেন, তো এখানে দেখবেন যে এদের গ্রাম আণবিক ভর আলাদা হবে। হাইড্রোজেনের জন্য আণবিক ভর 2, সেটা 2 গ্রাম আণবিক ভর, অক্সিজেনের 16, কিন্তু আণবিক ভর 32 গ্রাম, এখানে 32 গ্রাম আসবে। নাইট্রোজেনের 28 গ্রাম আসবে, এখানে গ্রাম আণবিক ভর আসবে 44 গ্রাম। কিন্তু এদের যে আয়তন হবে 22.4 লিটার, 22.4 লিটার, 22.4 লিটার, 22.4 লিটার, লিটার 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 অর্থাৎ এখানে বলা হয়েছে যে গ্রাম আণবিক আয়তন সমান এবং তা 22.4 লিটার। অর্থাৎ যে ধরেন একই আয়তনের পাত্র সবগুলা, সেই পাত্রের মধ্যে আপনি হাইড্রোজেন রাখছেন, অক্সিজেন রাখছেন, নাইট্রোজেন রাখছেন, কার্বন, তাদের আণবিক ভর আলাদা আলাদা, কিন্তু এদের গ্রাম আণবিক আয়তন সমান এবং তা 22.4 লিটার হবে। তো যাই হোক, আমরা এখান থেকে যেটা শিখলাম যে একই তাপমাত্রা চাপে সকল গ্যাসের গ্রাম আণবিক আয়তন সমান এবং তা প্রমাণ তাপমাত্রা চাপে 22.4 লিটার। এবং প্রমাণ তাপমাত্রা কি? প্রমাণ তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা 273 ডিগ্রি কেলভিন। প্রমাণ চাপ কি? আমরা জানি 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার বা 1 অ্যাটমসফিয়ার, আমরা জানি, এগুলো আমরা আগে শিখছি। পরম শূন্য তাপমাত্রা, এগুলো অনেক কিছুই আমরা শিখছি। যাই হোক, এগুলো আমরা সামনে আরও আলোচনা করব। তো আমরা এখানে যে বিষয়গুলো আজকে থার্মোডাইনামিক্সের ক্ষেত্রে শিখলাম, তাপগতিবিদ্যা এবং এটার প্রয়োগ ক্ষেত্র কোথায়, এবং এই তাপ এবং তাপমাত্রা নিয়ে, যে তাপের একক, তাপমাত্রার একক, এবং এগুলো কিছু ম্যাথমেটিক্যাল টার্ম, এবং আপেক্ষিক তাপ কাকে বলে, স্থির আয়তনে আপেক্ষিক তাপ, স্থির চাপে আপেক্ষিক তাপ, এবং কিছু গ্যাসের ধর্ম যেগুলা বয়েলস ল, চার্লস ল, গেলুসাকের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, আদর্শ গ্যাসের সমীকরণ। তো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে সকল তাপমাত্রা ও চাপে যে সকল গ্যাসের সকল সূত্র মেনে চলবে, অর্থাৎ সকল তাপমাত্রা ও চাপেই গ্যাসের যে গ্যাসগুলো গ্যাসের সব সূত্র মেনে চলতে পারে, সকল সূত্র মেনে চলবে, তাদেরকেই আদর্শ গ্যাস বলা চলে। অথবা বলেছে সকল তাপমাত্রা ও চাপে PV/N/T যে সূত্রটা, যে সকল গ্যাস এই সূত্রগুলো মেনে চলবে, PV/N/T সূত্র মেনে চলতে হবে, তাদেরকে আদর্শ গ্যাস বলে বা পারফেক্ট গ্যাস বলে বা আইডিয়াল গ্যাস বলে। কিন্তু কোনো গ্যাসেই এগুলা সকল তাপমাত্রা ও চাপে সব সূত্র মেনে চলে না, এই জন্য এদেরকে বাস্তব বা রিয়াল গ্যাস বলে। যাই হোক, এই আলোচনাগুলো আপনাদের সাথে আমি করছি, আলোচনাগুলো, এবং এগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন, সামনের ক্লাসে অনেক উপকার হবে। আর আপনারা এটা যে দেখছেন, ডুয়েট অ্যাডমিশন এবং জব সলিউশনের ছাত্ররা, শিক্ষার্থীরা যারা আছেন, তারা আর একটু বই নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আরও ডিটেলস আপনারা দেখবেন, আরও শিখতে পারবেন। তো আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।